হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের মহাশিবরাত্রি স্পেশাল আমি ৩টে ঘটনা তোমাদের জন্য সিলেক্ট করেছি। ৩টে ঘটনা আজকে গায়ে কাটা দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কালকে তো শিবরাত্রি, মহাশিবরাত্রি। তোমাদের টিপস কিন্তু আসবে, টিপসগুলো কিন্তু অবশ্যই তোমরা করতে থেকো। আর সবাই খুব ভালো করে সুন্দরভাবে কালকে দিনটা কাটাও। চলো আজকে বেশি কথা বলবো না, সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও। আমরা ঘটনায় যাচ্ছি। আজকের ঘটনাটা কিন্তু বেশ বড় হতে চলেছে। তো আজকে যে ঘটনাটা, কানাই চন্দ্র সাধুকা দাদাভাই ঘটনাটা শেয়ার করেন। দাদাভাই ঘটনাটা বলেন ওনার বাড়ির একটি জমি সংক্রান্ত ঘটনাটা প্রথম শুরু হয়। সেটা কিন্তু ওনারা কেউ বুঝতে পারেনি। কানাই দাদাভাই উনি বলেন যে ম্যাডাম, আমাদের বাড়িতে একটা ধারে পুকুর আছে। পুকুরের একটা সাইড দিয়ে আমাদের যেহেতু বিঘা জমি কাটানা, তো সেখান থেকে লম্বা করে আমাদের খেজুর গাছ আছে। আর আমরা সবাই জানি এই শীতের সময় খেজুরের রস মানে একটা লোভনীয় স্বাদের জিনিস। যারা খেয়েছো তারা তো জানো, যদি এখন তো পাওয়াই যায় না। তো কানাই দাদাভাই বলেন ম্যাডাম, ঘটনাটা এরকম হয় জানেন তো, কোনো বাড়িতে যদি গরু থাকে, মানে সেই গরুর কিন্তু মানুষ ক্ষতি করে দেয়, বান মেরে দিল, গরুটা দুধ দিতে দিতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এরকম কিন্তু গাছের উপরেও ক্ষতি করে। ঘটনাটা ঘটে আমাদের যে খেজুর গাছগুলো রয়েছে, আমাদের লাইন দিয়ে একসঙ্গে 17টা খেজুর গাছ আছে লাইন দিয়ে। তো আমরা লোক রেখে খেজুরে আমরা প্রত্যেকটা মানে সিজনে হাঁড়ি বাঁধাই। তো ঘটনাটা এই বছর আমাদের এরকমভাবে একদম শীতের শুরুতে ঘটনাটা ঘটে। একজন বয়স্ক কাকা, ওই মোটামুটি 48-52 বছর বয়স, ওই কাকা আসে, এসে মানে ঘট মানে হাঁড়ি বাঁধে আর কি, হাঁড়ি বেঁধে যায়। তো কাকা একদিন বলছে রস তো হচ্ছে, কিন্তু প্রথম যখন হাঁড়িটা বাঁধে রস পায়, পরের দিন যখন হাঁড়ি বাঁধে তখন সেরকমভাবে রস পায় না। তো সেখানে আমি বললাম যে ঠিক আছে কাকা, একটা কাজ করো, আমরা কিন্তু রস টস নিতাম না, বাড়িতে খুব অল্প কয়েকজন সকালবেলা একটু যদি খেতাম, নাহলে সব রস দিয়ে ওই কাকাই কিন্তু বিক্রি করে দিত। আর ওই বিক্রি রসের টাকা ওই কাকাই কিন্তু নিত। আমাদের গাছটা শুধু উনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতো, ওই রাস্তাটা একটু ঝাড় দিত, একটু ওই পুকুরে পাথা পড়লে মানে যেরকম মালি হয়, ঠিক মালি বলা চলে না ওনাকে, কিন্তু ওরকমই আর কি ছিলেন। একটুখানি ওই পুকুর পরিষ্কার করা, রাস্তা পরিষ্কার করা, গাছে কোনো রকম কিছু সেগুলো পরিষ্কার করা, আদার্স কিন্তু কোনো কিছু না। তো যত খেজুরের রস হতো ওই কাকা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিত, কাকাই টাকা নিত। এইবার ঘটনাটা ঘটে, কাকা একদিন বলে যে কেউ বাবু, রস কেউ চুরি করছে। এবার পাড়ায় তো অনেক থাকে না, বাচ্চারা অনেকেই থাকে এরকম রাতের বেলা একটা মজা করে চুরি করে, এটা একটা চুরিও বলা যায় না, একটা আনন্দ, একটা বয়সও হয়। তো সবাই একটা সময় এগুলো করে। তো বলে যে বাবু, এরকম মনে হচ্ছে রস চুরি হচ্ছে। আমি তখন বললাম তাহলে একটা কাজ করো, তুমি দুদিন এখন হাঁড়ি বেঁধো না, হাঁড়ি না বাঁধলে পারে তো কেউ আর চুরি করতে পারবে না, তুমি হাঁড়ি বেঁধো না, আমি দেখছি। তা আমি একটা ওই আমাদেরই যেখানে বাড়ি ওখানে দুটো ছেলেকে আমি ঠিক করলাম। ছেলেগুলো আবার পাড়ার সর্বচোর ছেলেদের চেনে। ওকে বললাম যে বাবু, তোকে টাকা দেবো, বেশি না, একটা সপ্তাহ আমার বাগানে একটু গার্ড দিবি, তোদের জন্য আমি একটা ছোট্ট করে ঘর মতো করে দেবো। তা যথারীতি দিনমজুর এনে একটা বেড়ার ছোট করে আমার জমিতে ঘর করে দিই, বাড়ির পেছনটায় যেখানে পুকুর আছে, যেখানে খেজুর গাছ আছে ওখানে করে দিই। এবার তারা কি করে, সেই ছেলে দুটো সন্ধ্যা বেলায় চলে আসতো, ওরা পড়াশোনাও করে ছেলেগুলো। ওরা এসে কি করতো, লাইট টাইট সব ছিল,
একটা চৌকিও এনে দিয়েছিলাম, ওরা ওখানে পড়াশোনা করতো নিজের মতো, ওরা ভিতরে কিন্তু থাকতো। এবার ওরা দেখে প্রথম দিন থাকে রাতটা, সকালবেলা আমাকে বলে যে জেঠুমশাই আমরা কোনো কিছু দেখিনি। তো আমরা ভাবলাম যে হাঁড়ি বাঁধা নেই, তাই চোর আসেনি, পাড়ারই তো ছেলেরা চুরি করে, খেজুরের রস চুরি করতে তো আর ডাকাত বা চোর বাইরে দিয়ে আসবে না। আর আমাদের গ্রামে শুধু আমার বাড়িতে না, আরও বাড়িতে ওরকম খেজুর গাছ আছে, সবারই মোটামুটি জিজ্ঞেস করি, বলে না আমাদের হাঁড়ি বাঁধা, আমরা তো রস পাই, প্রচুর রস, এমনকি হাঁড়ি উপজেও রস পড়ে যায়, আমাদের তো চুরি হয় না। তো যাই হোক, ছেলেগুলো প্রথম দিন রিপোর্ট দেয় কেউ আসেনি। তো আমাদের তো দেখা সম্ভব না। দাদাভাই বলেন ম্যাডাম 3 দিনের দিন, পরের দিনও রিপোর্ট দেয় যে না সব ঠিক আছে। 3 দিনের দিন হঠাৎ করে দুটো ছেলে যাদের রেখেছিলাম ওরা আমাকে বলে জেঠুমশাই রাতের বেলা আমরা একটা জিনিস দেখেছি, আমরা আর থাকবো না, 3 দিন হয়েছে সব ওরা আছে। তখন আমি বললাম কি দেখেছিস তোরা বল, আর থাকবি না কেন, তোদের তো খাবার দিচ্ছি, পড়াশোনা করছিস, কোনো অসুবিধা নেই, একটা টাকা দেবো বলেছি, থাকবি না কেন? ওরা তখন বলল যে না আমরা থাকবো না এই কারণে যে আমাদের এখানে ভয় লাগছে, কারণ আমরা রাতের বেলা একটা জিনিস দেখেছি। তো জানতে চাইলাম কি দেখেছিস? তো যে ছেলেটা এতক্ষণ কথা বলছিল তার পাশের ছেলেটি ওর থেকে একটু বড়, 6-7 মাসের, ও তখন বললো জেঠুমশাই কালকে রাতের বেলা বাথরুমে উঠেছিলাম, একটা খসখস 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 করে শব্দ হচ্ছিল, মানে শুকনো পাতা দিয়ে হাঁটার। যখন উঠে তখন দেখলাম যে দূর থেকে একটা কিছু যাচ্ছে, মানে চলে যাচ্ছে ওই খেজুর গাছের গোড়া দিয়ে। তো আমি আর ও দুজনে মিলে আমরা একটু এগিয়ে গিয়ে দেখলাম সেটা হচ্ছে মানে অদ্ভুতভাবে, ভয়ে গায়ে কাটা দেবে। যখন আমি ঘটনাটা রেকর্ড করছিলাম রীতিমতো আমার এখন ভয় লাগছে, মানে এরকম যদি আমি বা তোমরা যারা ক্যামেরার ওপারে আছো, যদি তোমাদের সাথে এরকম ঘটতো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হতো। বলছে কোমর থেকে, মানে আমাদের বুকের নিচে, ঠিক কোমর থেকে পেটের নিচে, কোমর থেকে পা পর্যন্ত আছে, উপর পোর্শনটা নেই, উপর পোর্শনটা হাওয়া, দুটো পা শুধু হেঁটে যাচ্ছে। এই দৃশ্য দেখার পর প্রচণ্ড পরিমাণে ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। সাথে ওরা কোনো রকমে দুজনে ওই বেড়ার ঘরের মধ্যে ঢুকে রাতে দুজনকে ধরে বসেছিল, ওরা ঘুমাতে পারিনি। এই কথা যখন দাদাভাইকে বলে তখন দাদাভাই পুরোটাই ভাবে ছেলেগুলো থাকবে না বলে বানিয়ে গল্প বলছে, একটা মিথ্যে কথা। এই কথাটা কিন্তু মানে গুরুত্বই দেয়নি। এবার দাদাভাই তখন বললো ঠিক আছে তোরা থাকবি না যখন, তাহলে তোরা 3 দিন ছিলিস, একটা টাকা তোদের তো ধার্য হয়, পড়াশোনা করিস, হাত খরচা লাগে, তোদের বাড়ি থেকে বলে এসছিস, তো সেখানে দাদাভাই ওদের কিছু একটা টাকা দেয়, ওরা সেই টাকাটা নিয়ে চলে যায়। ঠিক আছে, এইবার ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ওরা তো ওদের মতো চলে গেল, দাদাভাই ভাবে ওই যে বেড়ার ঘরটা করা আছে, যদি ওই ঘরটায় আমি থাকি, আমি যদি কাউকে নিয়ে ওই ঘরে থাকি, আর যদি আমি দেখি যে সত্যি এরকম কোনো জিনিস সত্যি দেখা যাচ্ছে না, ওরা বানিয়ে মিথ্যে বলেছে, তখন দাদাভাই নিজে আস্তে 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 একটা কাজ করে। সেটা কি? সেটা না রাতের বেলা একজনকে নিয়ে সে থাকে, মানে দাদাভাইয়ের যে জমি আছে, প্রচুর জমি আছে, ধানের জমি, আলু চাষ হয়, সেগুলো সব বিক্রি হয় বাজারে, সেই জমি চাষ করে এমন একজনকে দাদাভাই নিয়ে থাকে। এবার ঘটনাটা ঘটে দাদাভাই যখন নিয়ে থাকে, দাদাভাইকে রাতের বেলা যখন খসখস করে শব্দ হচ্ছে, দাদাভাইকে কিন্তু তখন ডাকে, যে ছিল দাদাভাইয়ের সাথে, সে তখন বলে বাবু বাবু বাবু, অতীন বাবু, একটা শব্দ হচ্ছে বাইরে, বাবু মনে হয় ওই যে কেউ আছে, ওই যে ছেলেগুলো বলছিল। তখন দাদাভাই উঠে দাদাভাই তো অ্যাকচুয়ালি কি, যতক্ষণ না তুমি কোনো জিনিস বিশ্বাস করছো
ততক্ষণ তুমি ভয় পাবে না। তুমি যখনই জিনিসটা বিশ্বাস করে নিলে তখনই তুমি ভয় পাবে। ঠিক আছে? এবার দাদাভাই তো বিশ্বাস করেনি। দাদাভাই একদম মানে হট করে বাইরে বেরোয়। দাদাভাই যখন হট করে বাইরে বেরোয়, বেরিয়ে তখন দাদাভাই দূরে দেখে একটা কিছু সত্যি সত্যি মানে নড়াচড়া করছে। একটা গাছের ঝোপ আছে ওইখানটা। দাদাভাই তখন ওই যে ছিল সাথে তাকে নিয়ে একটু এগিয়ে যায়। যখন একটু এগিয়ে যায় তখন দাদাভাই নিজের চোখে দেখে যে একটা অবয়ব, যার শুধু লোয়ার পোর্শনটা দেখা যাচ্ছে, মানে কোমর থেকে পা, খালি পায়ে পাগুলো এইরকম লম্বা এক ঢালা, মানে পা আমাদের যেরকম হয় না, এই পা থেকে নেবে এরকম একটুখানি মোটা, তারপরে একটুখানি পায়ের পাতাটা ডাউন হয়ে যাচ্ছে, ওই রকম না, পুরো পাটা এরকম ঢালা ঢালা লম্বা। এটা দেখে জ্যোৎস্নার আলোতে, রাতের অন্ধকারে, হালকা ঠান্ডা বাতাস বইছে, শীতের রাত, বুঝতেই পারছো খেজুরের রস শীতের সময় পাওয়া যায়। চাদর মুড়ি দিয়ে দাদাভাই যখন দেখে, দাদাভাই সাথে সাথে বলে আমি বাগরুদ্ধ হয়ে যাই, সাথে আমার শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিল। আমি মানে অদ্ভুতভাবে ওখানেই পুরো পাথর হয়ে গেছি। শুধু সেই দিন যদি আমার ওই ছেলেটা না থাকতো যে আমার সাথে সেদিন ছিল, আমি হয়তো সেদিন মারা যেতাম, আমি আর ফিরেই বাড়ি আসতাম না। আমি ওখানে চুপচাপ, পুরো চুপচাপ নিস্তব্ধ হয়ে যাই। আমার এতটা ভয় লাগে, আমি কি করব কি করব না আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমার তখন সারা শরীর ধকধক করছে। আমাকে তখন ও ছেলেটা আমাকে বলে যে বাবু আপনি চলুন। আমি তো মুখে কথা বলতে পারছি না, একদম চুপচাপ জড় পদার্থ হয়ে দাঁড়িয়ে আছি। তখন সেই ছেলেটা আমাকে হাতটা ধরে বলছে বাবু ক্ষমা করবেন, এখান থেকে তাড়াতাড়ি সরে যান, তাহলে কিন্তু বিপদ ঘটতে একটা মিনিট লাগবে না, আপনি চলেন। কোনো রকমে হাত ধরে যখন টান দেয়, দাদাভাই বলে আমার না একটা সম্মিত ফিরল, যেন আমি কোথায় ছিলাম, একটা সম্মিত ফিরল। আমি সাথে সাথে আসলাম, এসে আমি ওই ঘরে বসি। প্রচণ্ড সকালবেলা জ্বর, প্রচণ্ড জ্বর, বলে আমি এত জ্বর, বাড়িতে ডাক্তার কবিরাজ সব চলে আসে, সব চলে আসে, জ্বর এত গায়ে জ্বর। যাই হোক, দাদাভাই বলেন যে আমার মোটামুটি এই রকম 7-8 দিন জ্বর থাকে, তারপর আস্তে 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 জ্বরটা ছাড়ি। আমি যখন একজন তান্ত্রিককে বাড়িতে ডাকি, সে আসে, বিশাল নাম করা একজন তান্ত্রিক, সে এসে আমাকে বলল যে আমার নাকি পুকুরের ওপাশটা খারাপ, খারাপ ওটা নাকি আগাগোড়াই ছিল, কিন্তু আমার এখানে পিতৃপুরুষ যারা তারাও ছিল, আমি কারোর মুখে কোনোদিন শুনিনি কিছু। দেন আমি যে এখন আছি, আমি এখন পরবর্তী সময় মানে আমি এইটা প্রথম দেখলাম, আমি এর আগে কোনোদিন কারোর কাছে শুনিনি যে ওইখানটা খারাপ, আমার বাস্তু খারাপ। তো উনি কাজ টাজ করে দিয়ে যান, অনেক কিছু করে, গাছে 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 প্রত্যেকটা গাছে কার বেঁধে দিয়ে যান, কালো কার, উনি একজন মুসলিম ওঝা ছিলেন, কালো কার বেঁধে দিয়ে যায়, কাজ করে দিয়ে যায়, সব কিছুই হয়। কিন্তু তারপরেও ওখানে ওরকম দেখা যেত। একদিন সেই যে বেড়ার ঘরটা, ওখানে আমি একটা ছেলেকে রাখলাম, একটু গ্রামের বাইরের ছেলে, গ্রামের তো কেউ করবে না, পেটের দায় ছেলেটা আসে, ওই 27-28 বছর বয়স, পড়াশোনা জানে, শিক্ষিত ছেলে। তো ওকে আমি রাখলাম, বেশ ফোন টোন ঘাটে ছেলেটা, বেশ ফোনে অ্যাক্টিভ খুব দেখছিলাম। তো ওই ছেলেটা যখন থাকে, ছেলেটা ডেলি জিজ্ঞেস করতাম, ওকে তো আমি বলিনি কিছু, আমি শুধু বলতাম একটু পাহারা দেবে, এই চোর টোর ঢুকতে পারে এরকম, ওকে ডেলি বলতাম রাতে ঘুম হচ্ছে ভাই, ভয় পাসনি তো, ঠিক আছিস তো, ওকে আমি বলতাম। ও আমাকে বলতো না না দাদা একদম ঠিক, আমি ঠিক আছি, আর কেন ভয় পাবো কেন। আমি বলতাম তুই রাতে ঘুমাস ভাই না জেগে থাকিস। না আমি তো ঘুমাই, কোনো আওয়াজ হলে উঠি। আমি না তুই আওয়াজ পেয়েছিস? বললো হ্যাঁ কালকে রাতে আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু আমি উঠে কিছু সেরকম দেখিনি। আমি বললাম এই রে, এ যদি আওয়াজ পায় কতদিন থাকবে তার তো ঠিক নেই। যাই হোক, আস্তে 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 2 দিন 4 দিন 5 দিন যায়,
হঠাৎ একদিন সকালবেলা চিৎকার চেঁচামেচি হাল্লা পড়ে গেল পুরো। কি হয়েছে না, রাতের বেলা ও ভয় পেয়েছে। কি ভয় পেয়েছে না, রাতের বেলা ওর খুব জোর পটি পটি এসেছিল। ও রাতের বেলা পটি করতে যায়। এবার পটি করতে গেলে কি আমাদের ওই বাগান থেকে ঘুরে বাড়ির সামনে আসতে হয়। আমাদের বাড়ির সামনেটা বাইরের লোকেদের জন্য একটা বাথরুম করা আছে। ওইখানে ও বাথরুম করে জলের কাজ টাজ করে যখন ওই শোবে বলে ওই ঘরটা যেতে যায়, তখন ও দেখে ওর ঘরের ঠিক দরজার সামনে, ঘরটা তো একটা বেড়া দিয়ে করা, একটা বিছানা আছে, আর কিচ্ছু নেই, ঠিক ঘরের দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তবে কিন্তু ও যাকে দেখে ও বলে একজন মহিলার মতো কেউ দাঁড়িয়েছিল। কিন্তু ও কাছে আস্তে আস্তে যখনই বলে কে ওখানে কে, যখন ও বলে তখন বলে কেউ নেই, কিন্তু ওইটা দেখেছে। ও দাবি করছে যে আমি দেখেছি নিজের চোখে, যখন আমি সামনে এসেছি তখন দেখছি কেউ নেই। আমি বুঝতে পারলাম যে ঘটনাটা নিশ্চয় পুনরায় কিছু ঘটছে, হয়নি কিছু। তা আমিও সেই যে মুসলিম ওঝা বা তান্ত্রিক এসেছিল ওনাকে আমি খবর দিলাম। উনি তখন বললো আমি যেটা করার করে দিয়ে এসছি, ঠিক আছে, এরপরে আর কিছু করা যাবে না। ওই জমি নালে পরে ওইটা ওই পেছনের পুকুরের ওপারটা তোমরা বিক্রি করে দাও। এটা আবার কোনো কথা হলো? বলছে বিক্রি করে দাও। লাস্টে ভাবলাম যে আমার টাকাগুলো জলে গেল, কিছু হলো না। তো তারপর ওনারা ওখানে একটা নারায়ণ পুজো দেয়, বিশাল বড় করে নারায়ণ পুজো করে। পুরো গ্রামের যত লোক সবাইকে নেমন্তন্ন করে নারায়ণ পুজোয়। করে নারায়ণ পুজো যখন দেয় বড় করে, তারপর বলছে কীর্তন দেয়। সব কিছু করার পর ওইখানেই হয়, মানে ওই যে 17টা তাল গাছ ওই রাস্তার মধ্যেই তিরপল পেতে ওখানে কিন্তু নাম কীর্তন, খাবার, তারপর তোমার নারায়ণ পুজো ছাউনি করে ওখানেই হয়। ওর পর থেকে কিন্তু দাদাভাই বলেন আর কোনো রকম কিছু কিন্তু দেখা যায়নি এখনো পর্যন্ত। জানি না আসছে 2027 শীতের সময় আবার দেখা যাবে কিনা। কালকে একজন আমার কাছে, আমার এক ক্লায়েন্ট দাদা, উনি এসেছিলেন হাবড়া থেকে মাদুলি নিতে, মায়ের আশীর্বাদ। তো উনি অ্যাকচুয়ালিও হচ্ছে একজন রেলের মানে অফিসার, উনি ইলেকট্রিক ডিপার্টমেন্টে ছিলেন, তো ইঞ্জিনিয়ার। তো ওনার সাথে কালকে কথা বলি, খুব ভালো লাগে, খুব ভালো মানুষ, বুঝতে পারছিলাম খুব ডিপ্রেশনে আছেন। বাড়িতে আসলে মাথা ঠিক থাকে না, না বাড়িতে মানে অশান্তি ভোগ করতে হলে প্রত্যেক দিন কী নিয়ে ঢুকবো, কী পাবো, কী শুনবো। সব থেকে বড় কথা উনি যে মানে একটা অফিসার পদে ছিলেন, ওনার যেখানে একটা রেসপেক্ট ছিল এত সুন্দর, সেখানে সবাই ওনাকে স্যার বাবু বলে কথা বলতেন। বাড়ির সবার কাছে যদি তাচ্ছিল্য পায়, বাড়ির যদি মানুষরা তাকে যদি ঠিকমতো সম্মান না করে না, তো তুমি যেখানে একটা সম্মানীয় ব্যক্তি, তোমার যেখানে অনেকটা সম্মান পাওয়ার কথা, রেসপেক্ট পাওয়ার কথা, সেখানে তুমি সব জায়গায় বাইরে পাচ্ছ, বাড়িতে পারছো না, তো তোমার সেখানে মাথা ঠিক থাকবে না, এটা স্বাভাবিক। তো ওনার কাছ থেকে কালকে আমি একটি ঘটনা শুনি, ঠিক আছে, দুটি ঘটনা উনি বলেন, একটি ঘটনা আমি শেয়ার করছি। ঘটনাটা নাগপুর ডিভিশন, ওনার সাথে নাগপুর ডিভিশন রেল স্টেশন নাগপুরে ঘটনাটা ঘটে। দাদাভাই বলেন যে ঘটনাটা 1984-এর ঘটনা। উনি যে ঘটনাটা বলেন 1984-এ ঘটে যাওয়া একটি ঘটনা। বলছে আমি তখন নাগপুরে, তখন দাদাভাই কিন্তু ম্যারিড ছিলেন না, আনম্যারিড। বলছে আমি ওখানে কর্মরত, রাতের বেলা আমার কেবিনে আমি ঘুমাচ্ছি, ফোন আসলো যে একটি জায়গায় একটা ইলেকট্রিক, দেখবে যখন ট্রেন যায় না উপর থেকে যে ইলেকট্রিকের লাইনগুলো যায়, ওই কোনো লাইন একটা খারাপ হয়েছে কোনো কারণে। তো সেটা দাদাভাইকে গিয়ে রাতের বেলায় ঠিক করতে হবে। তো যেহেতু উনি দাদাভাই বলছে তখন ওইখানে দুটো ট্রেন সারাদিনে যেত, আর সব হাই মানে সব বড় বড় ট্রেন, মানে যেগুলো মেল সেগুলো চলতো নাগপুর ডিভিশন। হ্যাঁ, বলছে রাত্রেবেলা 12টা 5-10 হবে, এই সময় আমাকে ফোনটা করে হেড কোয়ার্টার থেকে, ফোনটা আসে যে তোমাকে এখনই ওখানে যেতে হবে, গিয়ে ঠিক করতে হবে। বলছে এই রাতের বেলা কনকনে ঠান্ডা,
এবার যেহেতু উনি ডিউটি আওয়ার্স, ডিউটি তো করতেই হবে। তো উনি একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, ওনাকেই যেতে হবে। তা উনি তখন বলছে যে আমি একা যাব। তা উনি আবার একজনকে পাশে থাকে ডাকে। তো ও হাফ প্যান্ট পরেছিল ঠান্ডার মধ্যে, বলছে না না এক্ষুনি হেড কোয়ার্টার থেকে কল এসছে, সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি যেতে হবে। তুমি যেমন আছো হাফ প্যান্ট পরেই চলো, গায়ে একটা কিছু চাদর জড়িয়ে নিয়ে, কেন তাড়াতাড়ি যেতে হবে। তো যায় ওখানে, যেতে বলছে মানে অদ্ভুতভাবে যখন ওনার কাজটা করে ওখান থেকে ফিরছে, হঠাৎ দেখে যে নাগপুর যে রেল লাইনটা, ট্র্যাকটা চলে গেছে ওই ডিভিশনে সাইডে জঙ্গল, ওখানে লোকবসতি নেই, একদম নিস্তব্ধ, ঠিক আছে। এইবার দাদা ভাই বলছে যে আমি যখন ওই বন্ধুটা আমার সাথে গেছে, ও কাজ করে, হুম, তো ওকে ও আর আমি আসছি দুজনে হেঁটে, হঠাৎ দেখছি যে ওই যে একজন সাদা শাড়ি পরা একজন মহিলা, মানে কি বলবো, সে ওই ট্র্যাকের রেল লাইনের পাশে জঙ্গলটা রয়েছে, ধার দিয়ে ট্র্যাকটা থাকে না, পাথর ফেলা, ওইখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের আগে। আমি দেখে রীতিমতো প্রচণ্ড ভয় পাই, প্রচণ্ড। আর দাদা ভাই সেই দিনের পর থেকে বলেন আমি আজ পর্যন্ত 1984 লাস্ট সেই রাতেই আমি চিকেন খেয়েছিলাম। চিকেন সেই দিনের পর থেকে আজ হচ্ছে 2026, একটা লং ইয়ার্স উনি কোনো দিন মানে কোনো মাংস আর মুখে দেন না। কারণ সেদিনকে দাদাভাই বলেন আমি যখন ওখান থেকে আসি, আসার পর আমার মানে রাতে ঘুম তো হয়নি, অনেক কষ্টে যখন চোখ বন্ধ করেছি তখন আমি মানে দেখছি ওই যে সাদা শাড়ি পরা মহিলাটি, যার আমি মুখ দেখতে পারিনি, সেই মহিলাটি মানে আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। আমার ঘরের মধ্যে ঢুকে, আমার তিনখানা কোয়ার্টার ছিল একসঙ্গে, ওর মধ্যে ঘুরছে। বলছে আমার যখন ঘুম ভাঙে মধ্যরাতে, আমি উঠে লাইট জ্বালিয়ে তিনটে ঘর খুঁজি, ভয়ের মধ্যেও খুঁজি। আর উনি বলছিলেন যে আমার রাশি খুব হালকা, আমি একটু ভীতু টাইপের, আমি সবটা খুঁজি, খুঁজে দেখলাম ঘরে কেউ নেই, তখন বুঝলাম আমি স্বপ্ন দেখেছি। বলছে যা বমি করেছি, ভমিটিং হয়েছে, বলে ওর পর থেকে ওই 1984 লাস্ট সেদিন আমি চিকেন খেয়েছিলাম কষা। আর আজ হচ্ছে 2026, আজ পর্যন্ত আমি আর কোনো দিন মাংস মুখে দিইনি, কোনো মাংস না। বাড়িতে সবার জন্য হয় কিন্তু আমার জন্য না। আরেকটি ঘটনা দাদাভাই বলেছেন, বলে দিই তোমাদের। দাদাভাই বলছেন এই ঘটনাটা মানে অনেক আগের, তখন উনি পড়াশোনা করেন, তখন এটা 1988 সাল বলছি, মানে 1988 সালের, তখন অনেক উনি মানে টিনেজার। বলছে আমি আসছি, তো পরের দিন আমার দাদা মারা যায়, ওনার কিরকম দাদা মারা যান, তো তার জন্য মাইক ভাড়া করতে হবে, মানে কীর্তন হবে গ্রামে। তো আগে কীর্তন টীর্তন হতো, হাপড়ায় থাকে উনি, হাপড়া তো তখন পুরো গ্রাম, এখন তো অনেক শহর হয়ে গেছে পুরো, তখন তো পুরোই গ্রাম ছিল, আমার ওইদিকে যাওয়া আছে আমি জানি। বলছে আমি রাতের বেলা আমাকে বলল যে এখনই গিয়ে মাইকের টাকাটা দিয়ে আয়, মাইকের টাকাটা যদি না দিয়ে আসিস তাহলে পরে কালকে সকালবেলা ওই কীর্তন হবে, যেই বাড়িতে দাদা মারা গেছে নাম কীর্তন হবে, তো সেখানে মাইকটা নিয়ে আসবে না যদি আজকের মতো টাকা না দেওয়া হয়। তো দাদাভাইকে রাত্রেবেলায় 8টা সাড়ে 8টা বাজে টাকাটা হাতে দেয়, দাদাভাই নিয়ে যাচ্ছে, বর্ষাকাল। বলছে সাইকেল নিয়ে আমি সেখানে যাই, গিয়ে টাকাটা দিই, দিয়ে বলি কালকে সকালবেলা মাইকটা বাড়িতে পাঠিয়ে দেবে, ওখানে নাম কীর্তন হবে, পুজো পাঠ হবে, ওখানে পাঠিয়ে দিতে। টাকাটা দিয়ে গেলাম, না বলেছে না দিলে পারে আমরা জিনিস পাঠাবো না, তো আগে থেকে দিতে হয়। বলছে আমি টাকাটা দিই, দিয়ে যখন ফিরছি পুরো অন্ধকার, লোডশেডিং ঘুটঘুট করছে, আর বর্ষাকাল। বলছে আকাশে কালো মেঘ, আমি ফিরছি তখন মোটামুটি 9:30 পৌনে 10টা বাজে। হঠাৎ একটা সাঁকো পড়ে, একটা সাঁকো মাঠের উপর, মানে ওই কাঠ দিয়ে যেটা করা থাকে না, বাঁশের সাঁকো মতো, সাঁকোটা
মানে সামনে, তার সাঁকো দিয়ে উঠে বাড়ি আসতে হবে। তো মাঠের আল দিয়ে যখন সাইকেল চালিয়ে খুব জোরে আসছে, মানে আকাশ তো কালো, বৃষ্টি আসবে যে কোনো মুহূর্তে, খুব তাড়াতাড়ি যখন আসছে, বলছে হঠাৎ একজন বয়স্ক এক ভদ্রলোক, লুঙ্গি পরা আর একটা জামা আলখাল্লা একটা শার্ট পরা, হঠাৎ আমাকে বলছে যে আমাকে একটুখানি সাইকেলে বসিয়ে নিয়ে যাবি। তখন তো দাদাভাই অনেক ইয়ং, দাদাভাই তখন বয়স 18-17 বছর বয়স। বলছে আমাকে একটু সাইকেলে বসিয়ে নিয়ে যাবি। বলছে কোথায় যাবে? তখন বলছে আমি সাঁকোর ওপারে একটা জায়গার নাম বলে, বলছে আমি ওখানে যাব। তো তখন দাদাভাই বলছে কি যে না গো, আমি সাইকেলে নিতে পারবো না। সত্যি সত্যি দাদাভাই বলছে এমনিতে বৃষ্টি হয়েছে আগে, এখন আকাশে কালো মেঘ, তারপর আমার সাইকেলে না সেরকম হাওয়া ছিল না, মানে এমনি সাইকেল বসে রয়েছে, কাদামাটি হয়েছে, তার মধ্যে যদি আমি ওনাকে বসাই তাহলে পরে আমি সাইকেল চালাবো কি করে। তাই আমি বলেছি যে না, না গো, আমি তোমায় নিতে পারবো না, আমার সাইকেলে না হাওয়া নেই, সেরকম পাম্প নেই। তো বলে নেয়নি। দাদাভাই বলছে আপনি বিশ্বাস করবেন না, আমি জোরে চালাচ্ছি, চালিয়ে আকাশ গুম করছে, বৃষ্টি হবে, হাওয়া দিচ্ছে, ঝড় উঠছে, আমি তাড়াতাড়ি বাড়ি যাব, টাকা দেওয়া হয়ে গেছে। সাঁকোটা পার হই, যেই সাঁকোটা পার হয়েছি সেই কাকা আবার আমাকে ধরেছে। আমাকে বলছে কি তুই ওইদিকে যাচ্ছিস, দাঁড়া না, আমাকে একটু নিয়ে যাবি। এইবার দাদাভাই, আমি তোমাদের বলছি কাকাটা দিচ্ছে, দাদাভাই বলছেন যে যখন আগে উনি কথা বলেছে তখন ওনার আমি পোশাক আর লুঙ্গিটা দেখেছিলাম, আর সামনাসামনি কথা বলেছে, রাতের অন্ধকার ঘুটঘুট করছে, যদিও মুখ দেখতে পারিনি, কিন্তু এই মুহূর্তে 2-3 মিনিটের মধ্যে একটা মানুষের কথার আওয়াজ, একটা মানুষ সামনে দাঁড়িয়ে থাকা, পোশাক, 2-3 মিনিট পর আমি বুঝতে পারবো না যেখানে আমি একা, যেখানে উনি একা। বলছে যখন আমাকে সাঁকোর মানে ছাড়িয়ে এসে যখন কথাটা বলে, তখন আকাশে মেঘ গর্জন করেছে, বিদ্যুৎটা যখন চমকে উঠেছে, তখন দাদাভাই না ওনার মুখটা দেখে, দেখে দাদাভাই সাইকেল নিয়ে কোনো রকমে, মানে প্রাণপণে, আর কোনো কথা না, দাদাভাই বলছে এই মানে ভদ্রলোক বয়স্ক, উনি এক্ষুনি দেখা হলো, আমি এত জোরে সাইকেল চালিয়ে আসলাম, উনি আমার আগে এলো কি করে। ভয়তে কোনো রকমে সে বাড়ি পৌঁছায়, বাড়ি থেকে তো ভয় পায়, প্রচণ্ড জ্বর আসে। পরে যখন সকালবেলা ভোরবেলা ওই মানে দাদার যে কাজ হবে মারা গেছে, তখন ওই বাড়ি থেকে লোক আসে, কিরে কালকে মাইকের টাকা দিয়ে এসছিলিস? তখন দাদাভাইয়ের মা বলে যে হ্যাঁ ও দিয়ে এসছে। তখন দাদাভাই বলে আমার সাথে এরকম ঘটেছে। তখন বলে কালকে তো ওই লোকটা মারা গেছে, যেই লোকটাকে দেখেছে সেই লোকটা কালকেই মারা গেছিল, সেই লোকটাকেই দাদাভাই দেখেছে। কিরম লাগলো 3টে ঘটনা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দাদাভাই, আপনি হয়তো অবশ্যই শুনছেন, যদি আপনার মতো করে আমি বলতে পারিনি, তবুও আমি চেষ্টা করেছি। তো চলো এবার আমরা তাড়াতাড়ি কমেন্টের নামগুলো পড়ে নিই। আজকে আমরা শুধু নাম পড়বো, আর কোনো কিচ্ছু আজকে কথা হবে না, ঠিক আছে? কেন ঘটনা এমনি 31 মিনিট হতে যাচ্ছে। প্রথমে সানিয়া মণ্ডল, আয়ান হালদার, নিতা বসু, তারপরে রূপকথা কমেন্ট করেছো, ওই যে হোয়াটসঅ্যাপ শেয়ার করলাম যে আমার ফোন খারাপ ছিল তাই তোমার ভিডিও দেখতে পারছিলাম না, কমেন্ট করতে পারছিলাম না, কিছু মনে করো না, আমাকে চিনতে পারছো? হ্যাঁ পারছি। তারপর পিঙ্কি দাস, তারপর আমাদের ভারতী দত্ত, কমেন্ট তো অনেক আছে, অনেক বড় বড়, কিন্তু পড়তে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য পড়ছি না, নামগুলো বলে দিচ্ছে আজকে। তারপরে কৃষ্ণা মুখার্জি, তারপরে সন্তুর দুনিয়া, সোমা দাস পরিবার থেকে আব্দুল হক ভাই, বাংলাদেশ থেকে নিতা বসু, তারপরে কমেন্ট করেছো কৃষাণু মান্না, রিয়া মিম বাংলাদেশ থেকে, ঝুমা চ্যাটার্জি, শুভঙ্কর ঘোড়ই, তারপর রুবি মেয়ে মা, তারপর প্রিন্স শ্রাবণ, চৈতালি রয়, পিন্টু ঘোষ, অ্যাঞ্জেলিনা সোরেন, নীলিমা সিংহ, ডালি দেবনাথ দিদিভাই, তারপরে ময়না দত্ত, বাপন সাহা, চৈতালি চ্যাটার্জি চক্রবর্তী, তারপরে শম্পা মিত্র, পাপ্পু দে, কৃষ্ণাধারা, সুমনা ভট্টাচারিয়া, ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই, সুজাতা দাস দিদিভাই, সোহিনী রয়, রূপা দে, প্রদীপ দাস, তারপরে সরস্বতী মজুমদার, তারপর ফারহানা, তারপর সুদীপ রয়,
শ্রাবণী হাজরা, রূপকথা। রূপকথা আবারও আরেকটি কমেন্ট করেছো। যাই হোক, আজকে আর বেশি বড় করব না, কারণ বুঝতে পারছো কালকে শিবরাত্রি, অনেক চাপে আছি। এখনো মতো রাখছি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। চেষ্টা করব, যদি লং ভিডিও না আসে শর্টস কিন্তু আসবেই। চোখ রাখবে, কালকে কিন্তু পরপর 2টো শর্টস যাবে, বলে রাখলাম 2টো। ঠিক আছে, চোখ রাখবে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনো মতো টাটা, গুড নাইট।